বলো কোথায় যেতে দেয় গ্লাসটা দিয়েছে গ্লাসটা নিয়ে গেল কি এখান থেকে ওই যে ও দাও তো গ্লাসটা পানি খাই এটা নিয়ে পড়ে যাবে এখানে মাম্মা আমার রুমে আসে ক্লাস কি শেষ একটু আছে 5 মিনিট তুমি কান্নাকাটি করছো তাই ক্লাসটা কেটে গেছে কেটে দাও আর একটু বাকি আছে मैं কে কান্নাকাটি করছে কে করছে কে করছে তুমি কেন তুমি জানো সাউন্ড কি এখন ক্লিয়ার আছে বলেন তো দেখি আমার ক্লাস সাউন্ড ইয়া হচ্ছিল ডিসরাপশন হচ্ছিল এখন ঠিক আছে সাউন্ড ঠিক সাউন্ড কিসে সাউন্ড ডিস্টার্ব হচ্ছিল কোন সাউন্ড মোবাইল আগের লাইভের কমেন্ট সেকশনে এই লিংকটা একটু শেয়ার করে দেন তাহলে সবাই দ্রুত খুঁজে পাবে না হলে তো হচ্ছে খুঁজে পাবে না আচ্ছা সো যেটা বলছিলাম কেন হচ্ছে ওরা পারে না বিকজ ওদের এটিপি থাকে না একটা জিনিস খেয়াল করবে যেটা বলতে চাচ্ছিলাম যে জিরো এটিপি থাকে তা কিন্তু না মানে একদম এটিপি তৈরি করতে পারে না নট লাইক দ্যাট সাফিসিয়েন্ট পারে না ঠিক আছে মানে পর্যাপ্ত পরিমাণে এটিপি তৈরি হয় না মানে ইনসাফিসিয়েন্ট যেটা হচ্ছে কাজ করার জন্য দরকার সেই সমপরিমাণ সে পারে না সো ইনসাফিসিয়েন্ট এটিপি তার মধ্যে থাকে সো বাকি হচ্ছে এটিপির জন্য তার হোস্ট সেলের উপরে বা লিভিং সেলের উপরে ডিপেন্ড করতে হয় দিস ইজ দ্য রিজন যে ওরা অবলিগেট ইন্ট্রাসেলুলার ওকে ঠিক আছে এখন আসি অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক গ্রোথ অ্যারোবিক মানে কোনটা যখন অক্সিজেনের প্রেজেন্সে করে আর অ্যানারোবিক হচ্ছে অক্সিজেনের অ্যাবসেন্সে লাইক তো মোস্ট অর্গানিজম হচ্ছে কি অ্যাডেকুয়েট সাপ্লাই অফ অক্সিজেন পেলে সুন্দরভাবে মেটাবলিজম অ্যান্ড গ্রোথ হয়ে যায় ঠিক আছে অক্সিজেন কিভাবে কাজ করে অক্সিজেনটা হচ্ছে ওদেরকে কিভাবে হেল্প করে ও হচ্ছে কি এনার্জি প্রোডাকশনের যে ফাইনাল স্টেপ থাকে ঠিক আছে সেইখানে হাইড্রোজেন অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে ঠিক আছে তাহলে অ্যারোবিক ব্যাকটেরিয়াটা হচ্ছে মানে মোস্ট অর্গানিজমেই হচ্ছে কি অ্যারোবিক হয় এটা হলো প্রথম কথা মানে মোস্ট অর্গানিজমেই হচ্ছে আমার অক্সিজেন হচ্ছে একটা গুড রোল প্লে করে তো কিভাবে কাজ করে সে হচ্ছে কাজ করে অ্যাজ এ হাইড্রোজেন অ্যাকসেপ্টর ঠিক আছে অক্সিজেন কাজ করে হচ্ছে অ্যাজ এ হাইড্রোজেন অ্যাকসেপ্টর ঠিক আছে কোথায় কোথায় সে হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করে ফাইনাল স্টেপস অফ এনার্জি প্রোডাকশন এনার্জি ছাড়া তো কিছুই হবে না রাইট তো ফাইনাল স্টেপস অফ এনার্জি প্রোডাকশন সেইখানে হচ্ছে সে হাইড্রোজেন অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে তো কিভাবে সে এনার্জিটা প্রডিউস করে বা কিভাবে ফাইনাল স্টেপটাকে সে হচ্ছে সুন্দর করে ত্বরান্বিত করে সে ক্যাটালাইজ করে কিভাবে ক্যাটালাইজড বাই দ্য ফ্ল্যাভোপ্রোটিন অ্যান্ড সাইটোক্রোম ঠিক আছে তাহলে ক্যাটালাইজেশনে হচ্ছে কাজ করছে কি ফ্ল্যাভোপ্রোটিন অ্যান্ড সাইটোক্রোম আর কিভাবে কাজ করছে হাইড্রোজেন অ্যাকসেপ্টর হিসেবে ঠিক আছে এই হলো ব্যাপার তখন কি হয় তখন যেটা হয় টক্সিক কিছু মলিকিউল তৈরি হয়
ঠিক আছে, কি কি টক্সিক মলিকিউল? হাইড্রোজেন পারঅক্সাইড আর সুপার অক্সাইড। ঠিক আছে, খেয়াল করে দেখেন কথাটা। অর্থাৎ যখন হচ্ছে এনার্জি প্রোডাকশনের ফাইনাল স্টেপটা ঘটে গেল, হাইড্রোজেন অ্যাকসেপ্টর হিসেবে কাজ করলো, তখন আলটিমেট প্রোডাক্ট হচ্ছে দুইটা টক্সিক প্রোডাক্ট। একটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড আর একটা হচ্ছে সুপার অক্সাইড। এখন দেখেন, আমরা বলতেছি টক্সিক প্রোডাক্ট, এটা কোনো কথা যে হচ্ছে এত কাজকর্ম করে শেষ পর্যন্ত টক্সিক প্রোডাক্ট তৈরি করলো, নিজেকে মেরে ফেলার প্রোডাক্ট তৈরি করলো? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে তৈরি করলো ঠিক আছে, বাট সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়ার মধ্যে দুইটা স্পেশাল এনজাইম থাকে। একটা এনজাইমের নাম হচ্ছে সুপার অক্সাইড ডিসমিউটেস, আরেকটা এনজাইমের নাম হচ্ছে ক্যাটালিস্ট। তো যখনই টক্সিক দুটো প্রোডাক্ট তৈরি হয়ে যায়, এই এনজাইমগুলো গিয়ে হচ্ছে টক্সিক পদার্থগুলোকে ডিটক্সিফাই করে ফেলে। চিন্তা করছেন অবস্থাটা, মানে নিজেই বিষ তৈরি করে, নিজেই বিষটাকে আবার গিলে খেয়ে ফেলে। তো সুপার অক্সাইড ডিসমিউটেস যেটা, ও হচ্ছে কি সুপার অক্সাইড রেডিক্যালকে মেরে ফেলে। ঠিক আছে, কি করে? সুপার অক্সাইড ডিসমিউটেস টু হাইড্রোজেন পারঅক্সাইড। আর ক্যাটালিস্ট যেটা করে, হাইড্রোজেন পারঅক্সাইডকে হচ্ছে ওয়াটার অ্যান্ড অক্সিজেন মলিকিউল ফর্ম করে। তাহলে কি দাঁড়ালো? দুইটা টক্সিক পদার্থ তৈরি করে, হাইড্রোজেন পারঅক্সাইড আর হচ্ছে আমার কি সুপার অক্সাইড। ঠিক আছে, তো সুপার অক্সাইড ডিসমিউটেস তখন এসে যেটা করে, এই সুপার অক্সাইডকে হচ্ছে কি কনভার্ট করে ফেলে হাইড্রোজেন পারঅক্সাইডকে, অক্সাইডের মধ্যে আবার অলরেডি কিছু হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়ে আছে। আর এই হাইড্রোজেন পারঅক্সাইডকে হচ্ছে ক্যাটালিজ এনজাইম হচ্ছে মডিফাই করে তৈরি করে হচ্ছে ওয়াটার আর হচ্ছে অক্সিজেন মলিকিউল। ঠিক আছে, সো এই এনজাইমগুলো তাহলে ব্যাকটেরিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, রাইট? আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার। তো গেল আলহামদুলিল্লাহ আমরা পড়লাম। ঠিক আছে, এখন হচ্ছে আসেন তাহলে অক্সিজেন কিছু কিছু আবার আছে অক্সিজেনের প্রেজেন্সে গ্রো করতে পারে না, ওদেরকে আমরা অ্যানারোবিক ব্যাকটেরিয়া বলি। ঠিক আছে, গেল। সো এখন অক্সিজেনের প্রেজেন্সে যে গ্রোথটা হয় সেটা তিনটা গ্রুপে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে অবলিগেট অ্যারোব, একটা ফ্যাকাল্টেটিভ অ্যানারোব আর অবলিগেট অ্যানারোব। ঠিক আছে, অবলিগেট অ্যারোব কোনগুলা? মাইক্রোব্যাকটেরিয়াম টিবি হচ্ছে অবলিগেট অ্যারোব। অক্সিজেন ছাড়া সে এক বিন্দুও বাঁচবে না, ওর অক্সিজেন লাগবেই লাগবে। ঠিক আছে, বিকজ ওর এটিপি জেনারেটিং সিস্টেম টোটালি অক্সিজেনের উপরে হচ্ছে ডিপেন্ড করে, বিকজ ওকে ছাড়া হাইড্রোজেন অ্যাকসেপ্ট করতেই পারবে না। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে অবলিগেট অ্যারোব। এবার আসেন ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, এরা হচ্ছে সুবিধাবাদী, এরা হচ্ছে খুবই অ্যাডাপ্ট করতে পারে, যখন যেমন পরিবেশ সে তেমন করে থাকবে, যেমন হচ্ছে ইকোলাই। ঠিক আছে, আচ্ছা, এটা হলো কিরকম? অক্সিজেন ইউজ করে, মাঝে মাঝে না করলেও চলে। যখন অক্সিজেন থাকে তখন সে অক্সিজেন ইউজ করে রেসপিরেশনের মাধ্যমে তৈরি করে কাজকর্ম। বাট যখন অক্সিজেন না থাকে বা হচ্ছে গিয়ে ইনসাফিসিয়েন্ট থাকে, তখন সে ফার্মেন্টেশন পাথওয়ে ব্যবহার করে এটিপি ইউজ করার জন্য। তাহলে খুব ইম্পর্টেন্ট, অক্সিজেনের প্রেজেন্সে ইকোলাই হচ্ছে রেসপিরেশন, অক্সিজেনের ইনসাফিসিয়েন্ট অক্সিজেনের হচ্ছে সে কি করবে? ফার্মেন্টেশন। ঠিক আছে, গেল। আর 3 নাম্বার হচ্ছে অবলিগেট অ্যানারোব। অবলিগেট অ্যানারোব হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি, ওরা অক্সিজেন থাকলে উল্টা পালায়, অক্সিজেনকে ওরা দেখতেই পারে না। ঠিক আছে, কেন? বিকজ ওদের মধ্যে এই সুপার অক্সাইড ডিসমিউটেস ক্যাটালিস্ট এনজাইমগুলো থাকে না। সো এই যে টক্সিক ম্যাটেরিয়াল যখন তৈরি হয়, ওদেরকে ওরা ডিটক্সিফাই করতে পারে না। ঠিক আছে, সো এই জন্য অক্সিজেন দেখলে ওরা ভয়ে উল্টা দিকে পালায় যায়। ঠিক আছে, সেই হচ্ছে ব্যাপার। ওকে, ডান। সো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে তাহলে এই জিনিসটা ভালো করে পড়ে ফেললাম। ওকে, এখন আসেন সুগার ফার্মেন্টেশন, যেটা বললাম যে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব গুলা হচ্ছে সুগার ফার্মেন্টেশন করে, তাই না? আচ্ছা, তো এখন হচ্ছে দেখেন এর মধ্যে নিশিরিয়া গনোরি আর হচ্ছে ইকোলাই আমরা পড়েছিলাম ওখানে। আর নিশিরিয়া গনোরি, নিশিরিয়া মেনিনজিটাইটিস, এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করা যায় ফার্মেন্টেশনের প্যাটার্নের ডিফারেন্সে। ঠিক আছে, একটা হচ্ছে ফার্মেন্ট করে গ্লুকোজকে, একটা ফার্মেন্ট করে হচ্ছে ম্যালটোজকে। আর ইকোলাই হচ্ছে কি দেখেন ডিফারেন্সিয়েটেড ফ্রম সালমোনেলা এন্ড শিগেলা কিভাবে? ল্যাকটোজ ফার্মেন্টেশন করে এইভাবে। ঠিক আছে, অর্থাৎ নিশিরিয়া গনোরি হচ্ছে কি ফার্মেন্ট করে গ্লুকোজকে, গ্লুকোজ গনোরি। আর মেনিনজিটাইটিস ফার্মেন্ট করে ম্যালটোজকে, ম্যালটোজ মেনিনজাইটিস। ঠিক আছে, আর হচ্ছে কি আমার ইকোলাই হচ্ছে করে হলো ল্যাকটোজকে। সেটাও কিন্তু পরীক্ষায় আসে যে গ্লুকোজ ফার্মেন্টেশন করে সবাই, বাট কোন গ্লুকোজকে অ্যাকচুয়ালি হচ্ছে ফার্মেন্ট করে। ঠিক আছে, সো গেল আলহামদুলিল্লাহ আমরা পড়লাম। আর ফার্মেন্টেশন মানেই হচ্ছে গিয়ে ব্রেকডাউন অফ এ সুগার টু পাইরুভিক অ্যাসিড অ্যান্ড দেন ইউজুয়ালি ল্যাকটিক অ্যাসিড। তাহলে সুগারকে ভেঙে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড, সেখান থেকে হবে ল্যাকটিক অ্যাসিড, সরাসরি ল্যাকটিক অ্যাসিড কিন্তু হবে না। আর সুগার হচ্ছে আছে গ্লুকোজ, ম্যালটোজ, ল্যাকটোজ, এক একটা ব্যাকটেরিয়া এক একটাকে হচ্ছে ফার্মেন্ট করে। ঠিক আছে, তো এই প্রসেসটাকে আমরা বলতেছি ফার্মেন্টেশন। সো ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া যেগুলা, ওরা হচ্ছে কি এই পদ্ধতিতে অক্সিজেন অ্যাবসেন্ট থাকলে এই পদ্ধতিতে এটিপি প্রোডাকশন করে, অলরেডি হচ্ছে আমরা বলেছি। বাট অক্সিজেন প্রেজেন্ট থাকলে ওরা কিন্তু এটা তৈরি করে না, ওরা রেসপিরেশনে চলে যায়। তাহলে অক্সিজেন প্রেজেন্ট থাকলে পাইরুভেটটা কিভাবে প্রডিউস হয়? এখানে হচ্ছে পাইরুভিক অ্যাসিড হচ্ছে ফার্মেন্টেশন। আর অক্সিজেন প্রেজেন্ট থাকলে যেটা হয়, পাইরুভেট প্রডিউস হয় বাই গ্লাইকোলাইসিস।
ঠিক আছে, ক্রেবস সাইকেলে ঢুকে যায়। ওকে, এগুলা হচ্ছে আমাদের মেটাবলিজমের পড়া, রাইট? আর ফাইনাল প্রোডাক্ট হিসেবে তখন তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে ওয়াটার, ঠিক আছে? আর ক্রেবস সাইকেলে হচ্ছে এটিপি বেশি তৈরি হয় দেন গ্লাইকোলাইটিক সাইকেল, এগুলো মেটাবলিজমে আমরা পড়ে এসেছি, তাই না? সো ক্রেবস সাইকেলে বেশি তৈরি হয় দেন গ্লাইকোলাইটিক সাইকেল, ঠিক আছে? আচ্ছা, আর ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া কিন্তু অক্সিজেনের প্রেজেন্সে বেশি দ্রুত গ্রো করে। কেন বললাম তো, যখন হচ্ছে অক্সিজেন থাকবে ওরা খুব দ্রুত কাজ করে এবং হচ্ছে অক্সিজেনটাকে তখন ব্যবহার করে। অক্সিজেন না থাকলে ফার্মেন্টেশনে যায়, তো ফার্মেন্টেশনের তুলনায় অক্সিজেনের প্রেজেন্সে গ্রোথটা হচ্ছে খুবই ফাস্ট হয়, ঠিক আছে? আর অ্যানারোবিক ব্যাকটেরিয়া তাহলে কিভাবে কাজ করে? অ্যানারোবিক ব্যাকটেরিয়া ফার্মেন্টেশনের মাধ্যমেই কাজ করে, ঠিক আছে? কারণ ওর তো অক্সিজেন নিয়ে সে হচ্ছে কাজ করতে পারে না, রাইট? আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে আসেন আরেকটা জিনিস, কি বলে, অ্যারব যেমন সিউডোমোনাস অ্যারিজিনোসা, ঠিক আছে, ওরা হচ্ছে ক্রেবস সাইকেলে ঢুকে, ঠিক আছে, বাই প্রসেসেস আদার দেন গ্লাইকোলাইসিস। অর্থাৎ বেশিরভাগ হচ্ছে গিয়ে অ্যারোবিক ব্যাকটেরিয়া হচ্ছে ক্রেবস সাইকেলে ঢুকে গ্লাইকোলাইসিসের মাধ্যমে, কিন্তু যেটা হলো সিউডোমোনাস ও গ্লাইকোলাইসিসের মাধ্যমে ঢুকে না। ওর নামে সিউডো আছে, প আছে একটা, তাই সে প্রোটিনকে বেশি পছন্দ করে, অর্থাৎ সে অ্যামাইনো অ্যাসিডের ডিঅ্যামাইনেশনের মাধ্যমে ঢুকে। খেয়াল করছেন কথাটা, যে সব ধরনের অ্যারোবিক ব্যাকটেরিয়া হচ্ছে গ্লাইকোলাইসিসের মাধ্যমে ক্রেবস সাইকেলে ঢুকে, এক্সেপশন হচ্ছে ও, ঠিক আছে? ও হচ্ছে ডিঅ্যামাইনেশন অফ অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে হচ্ছে ক্রেবস সাইকেলে ঢুকবে, ঠিক আছে? আর হচ্ছে যে কোনো একটা রেসপিরেশনের বা ক্রেবস সাইকেলের এন্ড প্রোডাক্ট হলো কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। আর ফার্মেন্টেশনের এন্ড প্রোডাক্ট কি বলেছি আমরা? পাইরুভিক অ্যাসিড, সেখান থেকে ল্যাকটিক অ্যাসিড, রাইট? সো ল্যাকটেট হচ্ছে ওর একটা এন্ড প্রোডাক্ট আমরা বলতে পারি, ঠিক আছে? সো গেল, আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু কিন্তু পড়লাম, ঠিক আছে? সো গেল, এইখানে হচ্ছে দরকার নেই, বাদ দেন। এবার আসেন আয়রন মেটাবলিজম। ফেরিক আয়রন, ঠিক আছে, এটা ব্যাকটেরিয়ার জন্য খুবই জরুরি। আমাদের বডিতে ফেরাস আয়রন কিন্তু সবচেয়ে জরুরি, কারণ ফেরাস ফর্মে আমাদের আয়রনটা অ্যাবজর্ব হয়, বাট ব্যাকটেরিয়ার জন্য ফেরিক আয়রন সবচেয়ে জরুরি। এবং ফেরিকটা হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য হলো খুবই দরকার, ঠিক আছে? বিকজ ফেরিক আয়রন হলো এসেনশিয়াল কম্পোনেন্ট অফ সাইটোক্রোম অ্যান্ড আদার এনজাইম, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা কথা। ওকে, সো গেল। এখন হচ্ছে আসেন ইম্পর্টেন্ট একটা জিনিস, যে অ্যামাউন্ট অফ আয়রন অ্যাভেলেবল ফর প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইন হিউম্যান বডি ইজ ভেরি লো, ঠিক আছে? মানে জিনিসটা হচ্ছে কি, আমাদের বডিতে যদি এতই আয়রন থাকে তো ব্যাকটেরিয়া তো এসে খুব মজা পেয়ে যাওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ব্যাপার, আমাদের বডিতে হচ্ছে ওদের পছন্দের ব্যাকটেরিয়ার, ওদের পছন্দের আয়রনটা হচ্ছে আমাদের কম থাকে। কেন? বিকজ আমাদের বডিতে আয়রন হচ্ছে ফ্রি আয়রন হিসেবে ঘুরে বেড়ায় না, সিকুয়েস্ট্রেশন হয়ে আয়রন বাইন্ডিং প্রোটিন হিসেবে, লাইক ট্রান্সফারিন হিসেবে থাকে। সেই জন্য ব্যাকটেরিয়া এসে খুব একটা সুবিধা করতে আসলে পারবে না, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো এখন হচ্ছে আসেন টু অবটেন আয়রন ফর দেয়ার গ্রোথ, মানে যখন আমাদের বডিতে সে ঢুকে তখন তার গ্রোথের জন্য হচ্ছে আয়রনটাকে অবটেন করার জন্য ব্যাকটেরিয়াকে হচ্ছে আয়রন বাইন্ডিং কম্পাউন্ড তৈরি করতে হয়, যেটাকে আমরা সিডারোফোর বলি, ঠিক আছে? তাহলে খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য আয়রনের হচ্ছে বাইন্ডিং কম্পাউন্ডটাকে আমরা কি বলি? সিডারোফোর বলি, ঠিক আছে? আচ্ছা, সেই হচ্ছে ব্যাপার। তো ওরা হচ্ছে আয়রনকে চিলেশন করে, তাহলে সিডারোফোর ব্যাকটেরিয়াতে থাকে, ফেরিক আয়রন হচ্ছে ব্যাকটেরিয়ার খুব পছন্দের জিনিস, ঠিক আছে? শেষ, এই দুটো কথা মনে রাখলে আপনার জন্য এনাফ, ঠিক আছে? সেই হলো ব্যাপার। এখানে অনেক কথাবার্তা কঠিন করে লেখা আছে, এগুলো আমরা পড়বো না। তাহলে গ্রোথ আমাদের পড়া শেষ। সেলফ অ্যাসেসমেন্ট, নিজেকে নিজে সেলফ অ্যাসেস করতে হবে কোয়েশ্চেন পড়ে। এবার আমাকে বলেন এটুকু পর্যন্ত ক্লিয়ার হলো কিনা? ওকে, তাহলে আমরা কি কি চ্যাপ্টার পড়লাম? চ্যাপ্টার 1 পড়লাম, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5, ঠিক আছে? এরপর পড়েছি চ্যাপ্টার 11, চ্যাপ্টার 13, চ্যাপ্টার 12। তো 13টা চ্যাপ্টারের মধ্যে আমাদের 6টা চ্যাপ্টার কিন্তু পড়া শেষ। দ্রুত বলেন ক্লিয়ার কিনা? রাস্তা বানিয়েছো? তাই ঘুরিয়েও পড়ে আছো তুমি? তুমি খাও না কেন? ওকে, এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে আরেকটা পড়াই, ঠিক আছে? এটা পড়লে হচ্ছে আজকে আমাদের শেষ, আমরা আগামীকালকে বাকিটা শেষ করবো, ঠিক আছে? তো আরেকটা হচ্ছে আমরা কি করবো, আরেকটা হচ্ছে ছোট জিনিস করবো, যেন হচ্ছে কি মনে হয় যে অনেক কিছু করে ফেললাম, ঠিক আছে? আমরা হচ্ছে এখন করবো ল্যাব ডায়াগনোসিস, ঠিক আছে? চ্যাপ্টার হচ্ছে 9, ল্যাব ডায়াগনোসিস বা ল্যাবরেটরি ডায়াগনোসিস, ঠিক আছে? এই যে
এই চ্যাপ্টারটা পড়বো। অর্থাৎ একটা ব্যাকটেরিয়াকে আমি ল্যাবে কি করে ডায়াগনোসিস করবো, ঠিক আছে? অনেক কথাবার্তা লেখা আছে, ওকে? আমরা সব কথাবার্তা কিন্তু পড়বো না, একদম হচ্ছে অল্প কিছু কথা টিপিক্যাল টু দ্য পয়েন্ট হচ্ছে আমরা পড়ার চেষ্টা করবো, ওকে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বুল জিনাল রাব্বুল জিনাল রাব্বুল জিনাল। সো আসি জেনারেল অ্যাপ্রোচ। প্রথম কথা হলো, আমাকে যে স্পেসিমেনটা নিতে হবে এটা ইনফেক্টেড সাইট থেকে হবে। ইনফেক্টেড সাইট থেকে না নিলে আমি ব্যাকটেরিয়া কিন্তু আসলে পাবো না, ঠিক আছে? নিলাম স্পেসিমেন, নেওয়ার পরে এখন স্পেসিমেনটাকে স্টেইন করতে হবে। এবং স্টেইন করার কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিওর আছে, যেমন গ্রাম স্টেইন, অ্যাসিড ফাস্ট স্টেইন, ঠিক আছে? এরকম এখন হচ্ছে গিয়ে স্টেইন করলে ব্যাকটেরিয়া দেখা যাবে কিভাবে, হয় গ্রাম পজিটিভ হবে বা গ্রাম নেগেটিভ হবে। তখন আমরা শেপ দেখে, সাইজ দেখে, অ্যারেঞ্জমেন্ট দেখে বিভিন্নভাবে হচ্ছে ব্যাকটেরিয়াকে দেখি, ওটা দেখে হচ্ছে আমরা ধারণা করি বা বুঝতে পারি যে ও আসলে কি ব্যাকটেরিয়া, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে আসেন, অনেক সময় শুধু চেহারা দেখেই বোঝা যায় না, তখন হচ্ছে আমাদের আরো কিছু জিনিসপত্র লাগে। যাই হোক, এরপরে হচ্ছে আমরা চেহারা দেখলাম মাইক্রোস্কোপের নিচে, মাইক্রোস্কোপের নিচে চেহারা দেখে আমরা বুঝলাম, কিছুটা ধারণা পেলাম। এরপরে আমি একদম স্পেসিমেন হচ্ছে কালচার করব অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াতে। মিডিয়ার মধ্যে ব্লাড অ্যাগার মিডিয়া, আরো অনেক ধরনের মিডিয়া হচ্ছে ইউজ করা যায়, ঠিক আছে? এবং হচ্ছে মিডিয়াতে প্রয়োজন অনুসারে আমরা অক্সিজেন দিব না, এইভাবে হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াগুলোকে হচ্ছে গ্রো করা হবে। এবং হচ্ছে তারপরে অ্যাপ্রোপ্রিয়েট টেস্টের মাধ্যমে ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করা হবে, এবং তারপরে সাথে কোন ব্যাকটেরিয়া কোন অ্যান্টিবায়োটিকে আসলে মরবে সেটাও কিন্তু দেখতে হবে। সো এই হচ্ছে মোটামুটি একটা জেনারেল অ্যাপ্রোচ। এত পড়ার কিছু নাই, এটা হচ্ছে আমি জাস্ট আপনার বোঝার জন্য বললাম, ঠিক আছে? এখন আসি ল্যাব ডায়াগনোসিস আমি কি কি মেথড ব্যবহার করি। প্রথম হচ্ছে যেটা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, ঠিক আছে? আমি স্পেসিমেন কালেক্ট করলাম from a sterile body site that does not harbor a background of normal flora, ঠিক আছে? অর্থাৎ জিনিসটা হচ্ছে স্পেসিমেন হচ্ছে আমি কালেক্ট করব হচ্ছে কি এমন একটা বডি সাইট থেকে যেখানে নর্মাল ফ্লোরা এসে ওখানে হচ্ছে মিক্স আপ হবে না, এই হলো কথা, ঠিক আছে? যাই হোক, হোয়াট এভার, জিনিসটা হচ্ছে আমি নিলাম, কালেক্ট করলাম মাইক্রোস্কোপের নিচে, এখন আমি দেখবো স্টেন করে হচ্ছে আমি ওকে দেখবো, ঠিক আছে? আচ্ছা, সেটা অলরেডি হচ্ছে আমরা ওখানে বক্সের মধ্যে টুকটাক করেছি, যাক। এরপরে কালচার বেসড মেথড যেগুলো, সেটা হচ্ছে কালচার করে হচ্ছে আমরা স্পেসিফিক জিনিসটাকে একদম একদম ভালো করে হচ্ছে আমরা দেখি যে ও আসলে কোন ব্যাকটেরিয়া, একদম চেহারা শুধু না, তার হচ্ছে স্পেসিমেন মানে সেরোটাইপ থেকে শুরু করে সবকিছু তখন দেখে ফেলা যায়। এখন আসেন খুব ইম্পর্টেন্ট একটা বক্স, এটা ছবি তুলে নিজের গ্যালারিতে রাখবো, তারপর সেখান থেকে পড়বো। যেমন হচ্ছে কমনলি ইউজ ব্যাকটেরিওলজিক এজেন্ট অ্যান্ড দেয়ার ফাংশন। তো ফার্স্টে হচ্ছে নেম অফ অ্যাগার, দেখেন কি আছে, ব্লাড। ব্লাড অ্যাগারে হচ্ছে গিয়ে কোন বেশিরভাগ ব্যাকটেরিয়া হচ্ছে ব্লাড অ্যাগারে হয়, ঠিক আছে? বেশিরভাগই। এবং হচ্ছে কি করি আমরা, দেখতে চাই কি ব্লাড অ্যাগারে হচ্ছে হেমোলাইসিস হবে, ঠিক আছে? হেমোলাইসিসের মাধ্যমে আমরা ব্যাকটেরিয়াকে বুঝতে পারবো, এক এক ব্যাকটেরিয়া এক এক রকম হেমোলাইসিস করে, তো সবচেয়ে বেশি হচ্ছে ব্লাড। এরপর আসেন বর্ডেড গাঙ্গু, এটা পরীক্ষায় খুব আসে, বর্ডেড গাঙ্গু বর্ডেডেলা, ঠিক আছে? একদম গাঙ্গুবাই, বর্ডেডেলা নামে পরিচয়, ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে ইনক্রিজ দরকার নেই, এটা মনে রাখলাম। এরপরে চারকোল ইস্ট এক্সট্রাক্ট, চারকোল ইস্টে হচ্ছে লিজিওনেলা নিউমোফিলা, কিভাবে মনে রাখতে পারি, চারকোলে ল আছে, লিজিওনেলাতে ল আছে, ঠিক আছে? আচ্ছা, চকলেট মিডিয়া, চকলেট অ্যাগার মিডিয়া, চকলেট অ্যাগারে হচ্ছে গিয়ে একদম নিশিরিয়া দুইটা, ঠিক আছে? এবং কেন হচ্ছে চকলেট অ্যাগারে নিশিরিয়া কিভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে খেয়াল করবেন একটা জিনিস, নিশিরিয়া ফরেন স্টেরাইল সাইট, ঠিক আছে? আচ্ছা, তো মনে রাখবো এইভাবে যে চকলেট হচ্ছে মজার জিনিস। তো এন দিয়ে একটা চকলেটের নাম বলেন তো কি হতে পারে, আমার তো এনে চকলেটের নাম মনে পড়তেছে না এখন, যাই হোক, এন দিয়ে একটা চকলেটের নাম মনে রাখতে পারেন। এখন দেখেন স্টেরাইল সাইটে, বাট নিশিরিয়া যখন আপনি হচ্ছে নিশিরিয়া গনরি নন স্টেরাইল সাইটে নিবেন, তখন কিন্তু হচ্ছে থায়ার মার্টিন মিডিয়া হবে, ঠিক আছে? খেয়াল করবেন কথাটা। সো স্টেরাইল সাইট হলে চকলেট অ্যাগার, আর নন স্টেরাইল সাইট যদি হয় একেবারে আপনি একদম একেবারে বিশ্রী ডিসচার্জ থেকে নিচ্ছেন, তাহলে হচ্ছে থায়ার মার্টিন, ঠিক আছে? গেল। এরপরে আসেন চকলেট অ্যাগার প্লাস এক্স অ্যান্ড 5 ফ্যাক্টর, মানে শুধু চকলেট অ্যাগার না, তার সাথে প্লাস সহ থাকবে, এটা হিমোফাইলাস ইনফ্লুয়েন্সি, ঠিক আছে? আচ্ছা, জি মাম্মা বলেন, ওকে। এরপরে হচ্ছে এগিয়ক, ডিমের কুসুম, এগিয়ক হচ্ছে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস, ঠিক আছে? ডিমের কুসুম, কুসুমে ক তাই ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে ইউসিন মিথিলিন ব্লু, এটা বিভিন্ন এন্টেরিক গ্রাম নেগেটিভ রড, ঠিক আছে? আচ্ছা, সো মনে রাখবো কিভাবে, এন্টেরিক তাই ইউসিন, ওকে? আচ্ছা, লয়েনস্টেইন জেনসেন মাইক্রোব্যাকটেরিয়াম টিপ, এটা আমরা অনেক সবাই জানি। ম্যাক কঙ্কি হচ্ছে এন্টেরিক গ্রাম নেগেটিভ, তো দেখেন এটাও কিন্তু ইউসিন হচ্ছে এন্টেরিক গ্রাম নেগেটিভ, এটাও হচ্ছে কি এন্টেরিক গ্রাম নেগেটিভ, ঠিক আছে? দুইটাই ইউসিন আর ম্যাক কঙ্কি। তারপর টেলুরাইট হচ্ছে কোরিন ব্যাকটেরিয়ামে, ঠিক আছে? কনফিউশন যেটা হয় ক্লস্ট্রিডিয়াম আর কোরিনে, তো ক্লস্ট্রিডিয়াম হচ্ছে কুসুম এগ, ঠিক আছে? আর কোরিন টেলুরাইট, ঠিক আছে? কোরিন কিন্তু কুসুমের সাথে বেশি মিলে না, ক্লস্ট্রিডিয়ামের সাথে ক্লুসুম মিলে যায়, ঠিক আছে? আচ্ছা, সো কোরিন ব্যাকটেরিয়াম ডিপথেরি হচ্ছে টেলুরাইট, আর হচ্ছে গিয়ে ভ্যারিয়াস এন্টেরিক গ্রাম নেগেটিভ আরেকটা আছে ট্রিপল সুগার আয়রন, এটা অত বেশি আসে না। তারপরে মনে রাখি এন্টেরিক গ্রাম নেগেটিভ হচ্ছে তিনটা কি কি, এওসিন মিথিলিন, ম্যাক কঙ্কি আর ট্রিপল সুগার আয়রন,
ঠিক আছে, এখন হচ্ছে আসেন এবার তিনটার মধ্যে একটু পার্থক্য দেখি। যে ট্রিপল সুগার আয়রন যেটা, এটা হচ্ছে গিয়ে ল্যাকটোজ ফার্মেন্টের আর নন ফার্মেন্টারের মধ্যে হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট করে। এটা অনেক সময় পরীক্ষায় আসে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আসেন যেটা ম্যাককঙ্কি। ম্যাককঙ্কিতে হচ্ছে গিয়ে এটাও ল্যাকটোজ ফার্মেন্টার নন ফার্মেন্টারের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে। ঠিক আছে, আচ্ছা এবং হচ্ছে একটা জিনিস, এটাও হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারে। তিনটে ডিফারেন্সিয়েট করে, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে মেইনলি এই যে এটার হাইড্রোজেন সালফাইড প্রডিউসারকে হচ্ছে গিয়ে আলাদা করে ডিটেক্ট করতে পারে। তাহলে যদি হাইড্রোজেন সালফাইড সহ বলে তখন ট্রিপল আয়রন সুগারটা চলে আসবে। ঠিক আছে, বাকিগুলো অতটা পড়ার দরকার নাই। আর টেলুরাইডটা হচ্ছে গিয়ে টেলুরিয়াম থাকে, তাই হচ্ছে কালার হচ্ছে খুবই ব্ল্যাক হয়। ঠিক আছে, সো গেল। আর লয়েস্টিন জেনসেন মিডিয়াতে হচ্ছে গিয়ে এরা লিপিড থাকে। কেন? বিকজ খুব দ্রুত ওদেরকে গ্রো করানোর জন্য। ঠিক আছে, গেল। আর এগ ইয়োক কেন ইউজ করা হয়? ওই যে এটা হলো কি বলে লেসিথিনেস তৈরি হয় এই জন্য। এটা অনেক সময় আসে যে লেসিথিনেস প্রডিউসিং ব্যাকটেরিয়া কোনটা? উত্তর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম হচ্ছে লেসিথিনেস প্রডিউসিং ব্যাকটেরিয়া। ঠিক আছে, সো গেল। এই কয়েকটা কথা আমরা মনে রাখলাম। আর চকলেট 11 এর সাথে প্লাস এক্স আর X5 কেন ব্যবহার করা হয়? এরা হচ্ছে গ্রোথের জন্য হচ্ছে লাগে। ঠিক আছে, তো এই বক্সটা হচ্ছে আমরা সুন্দর করে হচ্ছে ছবি তুলে রেখে দিব নিজের গ্যালারিতে। ওকে, ডান। অনেক কথাবার্তা আছে এখানে, দেখলেই ভয় লাগতেছে, সবকিছু পড়তে হবে না, আমি আপনাকে সহজ করে দিচ্ছি। ব্লাড কালচার। ব্লাড কালচার আমরা কখন করি? সেপসিসের ফিচার থাকলে। সহজে ব্লাড কালচার আমরা করি না, তাই না? সো যখন সেপসিস বলতে বডিতে বিভিন্ন অর্গান হচ্ছে ধরে গেছে, এন্ডোকার্ডাইটিস, অস্টিওমাইলাইটিস, মেনিনজাইটিস, নিউমোনিয়া, এগুলা। ঠিক আছে, আচ্ছা ব্লাড কালচারে সবচেয়ে বেশি পাওয়া যায় কোনগুলো? খুব ইম্পর্টেন্ট একটা পড়া। ব্লাড কালচারে সবচেয়ে বেশি আমরা পাই 2টা গ্রাম পজিটিভ কক্কা, স্টেফাইলোকক্কাস আর স্ট্রেপ্টোকক্কাস। আর গ্রাম নেগেটিভ 3টা, ইকোলাই, ক্লেবশিয়েলা, সিউডোমোনাস। ব্লাড কালচারে এই দুষ্টগুলাকে সবচেয়ে বেশি পাওয়া যায়। আর কালচারে মাঝে মাঝে ফাঙ্গাস পাওয়া যায়, ক্যান্ডিডা আর ক্রিপ্টোকক্কাস নিওফর্মাস। ঠিক আছে, ইস্ট ফর্মে পাওয়া যায়, আর মোল্ড ফর্মে অনেক সময় পাওয়া যেতে পারে। ঠিক আছে, গেল, ডান, আলহামদুলিল্লাহ। সো ব্লাড কালচারে কাদেরকে বেশি পাওয়া যায়? এটা একটা প্রশ্ন হতে পারে। খুব ইম্পর্টেন্ট কথা, যখন আপনি ব্লাড কালচার করবেন অবশ্যই ভেনিপাংচার সাইডটাকে ভালো করে অ্যান্টিসেপ্টিক ক্লিন করতে হবে। কেন? না হলে কিন্তু স্কিনের হচ্ছে যখন আপনি পাংচার করবেন স্কিনের নর্মাল ফ্লোরার কিছু ব্যাকটেরিয়া চলে আসবে, তখন আপনি আসলে বুঝবেন না যে ভিতর থেকে কোনটা আসলো আর বাইরে থেকে কোনটা আসলো। তো বাইরে থেকে হচ্ছে এরকম কন্টামিনেশন হতে পারে সবচেয়ে বেশি স্টেফাইলোকক্কাস এপিডার্মাইডিস দিয়ে। তাহলে যদি প্রশ্ন আসে যে ব্লাড কালচার রিপোর্টে স্টেফাইলোকক্কাস এপিডার্মাইডিস আসছে, কি কারণ হতে পারে? কারণটা হচ্ছে বিকজ ভেনিপাংচারের সময় কন্টামিনেশন হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, গেল। সো ব্লাড কালচারের ব্লাডটা আপনি নিবেন, তারপরে সেটাকে হচ্ছে একটা সুন্দর বোতলে রিচ গ্রোথ মিডিয়াম দিবেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কথা। ওকে, আচ্ছা তারপর অনেক কথাবার্তা আছে, এগুলো হচ্ছে আমরা অত বেশি দেখবো না। ঠিক আছে, ডান। এবার আসেন থ্রোট কালচার। থ্রোট কালচারে হচ্ছে যেটা আমরা নিচ্ছি, ঠিক আছে, সেটা হলো ব্লাড 11 প্লেটের সাথে সাথে দিচ্ছি। থ্রোট কালচারে সবচেয়ে বেশি কি পাওয়া যায়? গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে, এটা হলো সবচেয়ে বেশি পাওয়া যায়। ফেরিনজাইটিসের একটা হচ্ছে দুষ্ট অর্গানিজম। ঠিক আছে, তারপরে হচ্ছে ডিপথেরিয়া হতে পারে। ঠিক আছে, গনোককাল ফেরিনজাইটিস হতে পারে, থ্রাশ হতে পারে। সবচেয়ে বেশি এটাই পাওয়া যায়, এটাই আমরা মনে রাখবো। ঠিক আছে, সো গেল, আলহামদুলিল্লাহ। এখানে অনেক কথাবার্তা আছে, এগুলো হচ্ছে আমার আপনার পড়তে হবে না। আচ্ছা এখন হচ্ছে দেখেন যে এই যে আমি এই গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস নিচ্ছি, এটাকে গ্যাসও বলা হয় বা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সও কিন্তু বলা হয়। ঠিক আছে, এটা রিউমাটিক ফিভার করে, অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস করে, এটা হচ্ছে আমরা জানি। ঠিক আছে, ডান, শেষ। এখানে অনেক কথাবার্তা আছে, এগুলাতে হচ্ছে আমরা যাব না। ওকে, আচ্ছা সরি। আর 24 ঘন্টা হচ্ছে তার সময় লাগে, আর ইনকিউবেশন 35 ডিগ্রি সেলসিয়াসে করতে হয়। একটু দেখে রাখেন যদি কখনো চলে আসে। ঠিক আছে, গেল। সো গেল, আমরা অনেক কিছু বললাম। এবার আসেন স্পুটাম কালচার। স্পুটাম কালচার হচ্ছে গিয়ে আমরা দেখছেন আমার কাছেই বসে আছে, সে কোথাও যাচ্ছে না। স্পুটাম কালচার হচ্ছে আমরা করি, এবং বেশিরভাগ ক্ষেত্রে স্পুটাম কালচারে যেটা সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া পাওয়া যায় সেটা হলো কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। ঠিক আছে, আর স্টেফরিয়াস, গ্রাম নেগেটিভ রড লাইক ক্লেবশিয়েলা, সিউডোমোনাস, এগুলো হচ্ছে হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়াতে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পড়া যে কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়ার পজিটিভ অর্গানিজম হচ্ছে কোনটা, এটা। আর হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়ার পজিটিভ অর্গানিজম কোনগুলো, এগুলা। খুবই খুবই ইম্পর্টেন্ট পড়া, পরীক্ষায় 100,000 বার এসেছে। ঠিক আছে, সো গেল, তো গেল, আলহামদুলিল্লাহ। তো স্পুটাম কালচার খুব ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করতে হবে। আমি স্পুটামে কিন্তু নিব, স্যালাইভা বা নাজোফেরিয়াল সিক্রেশন নিলে কিন্তু হবে না। ঠিক আছে, এটা খুব জরুরি একটা কথা, না হলে পুরাই হচ্ছে কন্টামিনেশন হয়ে যাবে। এখন পেশেন্ট যদি কাশি দিতে না পারে তখন কি করতে হবে? কাশি দিতে পারলে কাশির কফ নিব, কাশি দিতে না পারলে, কফ না বের হলে তখন আমরা তখন হচ্ছে নিব ট্রাকিয়াল অ্যাসপিরেট বা ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাভেজ বা লাং বায়োপসি নেওয়া লাগতে পারে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। ঠিক আছে, সো গেল, আলহামদুলিল্লাহ অনেক কিছু পড়লাম।
এগুলো হচ্ছে আমি আর এখান থেকে আপনাকে পড়ার জন্য বলবো না, ঠিক আছে। আর টিভির ব্যাপারে কিছু কথাবার্তা আছে যেগুলো হচ্ছে আমরা টিভির সাথে পড়বো, এখান থেকে হচ্ছে পড়াটা আমি খুব একটা জরুরি মনে করতেছি না। ওকে, তো গেল। আরেকটা কথা, যদি হচ্ছে আপনি লাং অ্যাবসেস সাসপেক্ট করেন বা অ্যাসপিরেশন নিউমোনিয়া সাসপেক্ট করেন, বিকজ এগুলো হচ্ছে ভিতরে চলে গেছে, ভিতরে কিন্তু অক্সিজেন আর নাই, তো সেই জন্য হচ্ছে তখন অ্যানারোবিক ব্যাকটেরিয়ার কালচার করাটা খুবই জরুরি হবে, ঠিক আছে। ডান। এবার আসেন সিএসএফ কালচার। সিএসএফ হচ্ছে কালচার যদি আমরা নিউরোলজিক্যাল সিমটম থাকে তখনই কিন্তু করি, আদারওয়াইজ কিন্তু আমরা করি না, ঠিক আছে। সিএসএফ কালচার সহজে কিন্তু করা হয় না, ঠিক আছে। যেমন এনকেফালাইটিস, ব্রেন অ্যাবসেস, হাবিজাবি অনেক কিছুতে আমরা করি। এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আর দেখেন কোথায় করি, মেনিনজাইটিস, মেনিনগো এনকেফালাইটিস, ট্রান্সভার্স মাইলাইটিস, সেসব ক্ষেত্রে সিএসএফ কালচার করি। তবে যদি টিস্যু সেন্ট্রিক কেস হয় লাইক এনসেফালাইটিস, ঠিক আছে, দেখেন মেনিনজাইটিসে আপনার সিএসএফ এ কালচার পজিটিভ আসবে, বাট এনসেফালাইটিস, ব্রেন অ্যাবসেস, সাবডুরাল এমপাইমাতে নেগেটিভ কালচার আসতে পারে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক আছে। সবচেয়ে বেশি হচ্ছে আমরা করি অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে, এবং সেখানে ওই যে এনক্যাপসুলেটেড 3টা অর্গানিজম পড়েছে না, এনএইচএস, ওগুলা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আমরা পাই, ঠিক আছে। আর অ্যাকিউট মেনিনজাইটিস একটা মেডিকেল ইমার্জেন্সি, সো এই জন্য হচ্ছে তাদের ক্ষেত্রে দরকার হলে সিএসএফ কালচারটা খুব দ্রুত হলো করে ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি হচ্ছে টিউবারকুলোসিস দিয়ে মেনিনজাইটিস হয়েছে আমরা এরকম সাসপেক্ট করি, ঠিক আছে, তখন কিন্তু সাথে কালচারের সাথে অ্যাসিড ফস স্টেইনটাও কিন্তু করতে হবে। ওকে, ডান। আর ফাঙ্গাস হচ্ছে যেটা মেনিনজাইটিস করে সবচেয়ে বেশি, সেটা হলো ক্রিপ্টোকক্কাস নিওফর্মান্স, ঠিক আছে। তবে এটা সাধারণত ইমিউন কম্প্রোমাইজদের হয়, মানে ইমিউন ডেফিসিয়েন্সি পেশেন্টদের হয়, আদারওয়াইজ ইমিউন কম্পিটেন্ট থাকলে এটা সাধারণত খুব একটা হওয়ার কথা না, ঠিক আছে। ডান। এবার আসেন স্টুল কালচার। স্টুল কালচারে সবচেয়ে বেশি হচ্ছে কি হয়, ডায়রিয়ার কারণে হচ্ছে আমরা সবচেয়ে বেশি হয়তো করি। কখন? যখন সিভিয়ার পারসিস্টেন্ট ব্লাডি ডায়রিয়া হয় তখন করি, ঠিক আছে। আচ্ছা, বাকিদের সাধারণত আমাদের করা লাগে না। তো এখানে ইউএস এর কথা বলা, যেখানে নোরোভাইরাস সবচেয়ে বেশি হয়। এছাড়া আছে সালমোনেলা, শিগেলা, ক্যাম্পালোবাক্টার, ইকোলাইয়ের হচ্ছে এই স্ট্রেনটা খুব আসে, এটা 0157 স্ট্রেন, ঠিক আছে। আর যদি হচ্ছে কারো অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে ডায়রিয়া হয়, সেটাকে আমরা নজোকোমিয়াল ডায়রিয়া বলি। ওটার কারণ হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল, ঠিক আছে। আর একটু আগে পড়েছিলাম যে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল যদি কারো রিলাপস হয় বারে বারে, তখন একটা মনোক্লোনাল অ্যান্টিবডি দিতে হয়, ঠিক আছে। একটু রিলেট করে আবার বলে দিলাম, ঠিক আছে। গেল, আলহামদুলিল্লাহ। সো গেল, অনেক কিছু আমরা পড়লাম, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যখন আপনি স্টুল কালচার করবেন অবশ্যই 2 ঘন্টার মধ্যে করতে হবে, না হলে কিন্তু এটা আসলে একদম উল্টাপাল্টা রিপোর্ট আসবে, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে ল্যাবে বসে কিন্তু হাগুর স্যাম্পলটা আসলে দেওয়া উচিত, ঠিক আছে। সো গেল, এখানে অনেক কিছু আছে বলবো না, তবে ওই মনে আছে এখানে এন্টেরিক দেখতে যাচ্ছে আমরা রড, তাই ওই যে ম্যাককংকিং, তারপরে হচ্ছে কি ওই যে ইউসিন, তারপরে টিএসআই, ওই হচ্ছে আবার মিডিয়াগুলো হচ্ছে এখানে লাগতে পারে, ঠিক আছে। গেল। এখন আসেন, আমরা বলছিলাম না যে ফার্মেন্টেড নন ফার্মেন্টের মধ্যে পার্থক্য করে বিভিন্ন মিডিয়াগুলা। তো এবার দেখেন, সালমোনেলা, শিগেলা ওরা ল্যাকটোজকে ফার্মেন্ট করে না, ঠিক আছে। দেখেন, সালমোনেলা অ্যান্ড শিগেলা ডু নট ফার্মেন্ট ল্যাকটোজ, ঠিক আছে। কিন্তু অন্যান্য গ্রাম নেগেটিভ রড হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্ট করতে পারে, ওকে। সো যখন হচ্ছে আপনি ইএমবি অ্যাগার ইউজ করবেন, ঠিক আছে, ইএমবি মানে ইউসিন মিথিলিন ব্লু অ্যাগার যেটা, ঠিক আছে, তখন হচ্ছে কি হবে, ইকোলাই হচ্ছে একটা ল্যাকটোজ ফার্মেন্টার, সে পার্পল কালার হবে এবং গ্রিন শিন। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা পড়া, যে যদি হচ্ছে ইএমবি অ্যাগারে কারো পার্পল ব্যাকটেরিয়ার মধ্যে গ্রিন শিন, মানে দেখতে গোলাপ পার্পল বাট গ্রিন কালার হচ্ছে এরকম দাগ দাগ আছে, এরকম হলে এটা হচ্ছে ইকোলাই, ঠিক আছে। আচ্ছা, আবার হচ্ছে যদি নন ল্যাকটোজ ফার্মেন্টার হয় লাইক সালমোনেলা, শিগেলা, ওরা হচ্ছে কালারলেস হবে। খুবই ইম্পর্টেন্ট একটা পড়া এটা, যে কালারলেস হয় সালমোনেলা, শিগেলা, আর পার্পল উইথ গ্রিন শিন হয় হচ্ছে ইকোলাই, এবং কোন হচ্ছে অ্যাগার, ইএমবি অ্যাগার, ঠিক আছে। ডান, আলহামদুলিল্লাহ, অনেক কিছু আমরা পড়লাম। এখান থেকে আর অত বেশি আমরা কিছু পড়বো না, ঠিক আছে। গেল, শেষ। এরপরে ট্রিপল সুগার আয়রনের কথা আমরা অলরেডি বলেছি। হাইড্রোজেন সালফাইড হচ্ছে প্রডিউসিং, নন প্রডিউসিং কে হচ্ছে সে পার্থক্য করে, ভিতরে এগুলো আমার লাগবে না, ঠিক আছে। গেল। এবার আসেন ইউরিন কালচার। ইউরিন কালচার হচ্ছে আমরা কখন করি, যখন হচ্ছে পাইলোনেফ্রাইটিস বা সিস্টাইটিস সাসপেক্ট করি, এবং সবচেয়ে বেশি হচ্ছে আসে ইকোলাই, ঠিক আছে। এছাড়া আছে এন্টেরোব্যাকটেরিয়া, প্রোটিয়াস, এন্টেরোকক্কাস ফিকালিস, তো সবচেয়ে বেশি কিন্তু ইকোলাই, ঠিক আছে। ওকে, ডান, আলহামদুলিল্লাহ। অনেক কিছু আমরা পড়লাম। আর ইউরিন কালেক্ট করার সময় অবশ্যই এক্সটার্নাল ইউরিনাল অরিফিস হচ্ছে ক্লিন করতে হবে, না হলে ওই যে বললাম কন্টামিনেশন হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের সুপ্রাপিউবিক ক্যাথেটার করতে হতে পারে, যখন হচ্ছে কি কালেকশন ওখান থেকে মানে খুব নিতে হবে। আর সবচেয়ে স্টেরাইল হচ্ছে কালেক্ট করা যায় সুপ্রাপিউবিক অ্যাসপিরেশনের মাধ্যমে, ঠিক আছে। গেল। এবং ইউরিন হচ্ছে গিয়ে 1 ঘন্টার মধ্যে হচ্ছে আপনার দেখে ফেলতে হবে। 1 ঘন্টা যদি আপনি দেখতে না পারেন, স্টুল 2 ঘন্টা ছিল আর ইউরিন 1 ঘন্টা,
1 ঘন্টায় দেখতে না পারলে ওটা ইউরিনটাকে রেফ্রিজারেট করতে হবে 4 ডিগ্রিতে, ঠিক আছে? না হলে কিন্তু স্পেসিমেন নষ্ট হয়ে যাবে। আর 4 ডিগ্রি সেলসিয়াসে আপনি 18 ঘন্টার বেশি আবার রাখতে পারবেন না, তাহলে 1 ঘন্টার মধ্যে করে ফেলতে হবে, না হলে 4 ডিগ্রিতে 18 ঘন্টা পর্যন্ত আপনি সর্বোচ্চ রাখতে পারবেন, ঠিক আছে? সো গেল। তো এখন হচ্ছে তাহলে অনেক কিছু আমরা পড়লাম, ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট কথা, অনেক সময় দেখা যায় কি ইউরিনারিতে কোনো রিপোর্টে পাস্টেল নাই বা পেশেন্টের কোনো সিমটম নাই, বাট কালচারে হচ্ছে আপনার অনেক বেশি ব্যাকটেরিয়া 10⁻⁶ এর বেশি, ওটাকে আমরা এএসবি বলি। এএসবি মানে অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিউরিয়া, ঠিক আছে? সো গেল, অনেক কিছু আমরা পড়লাম, সেখান থেকে আর কিছু পড়বো না। এবার আসেন জেনিটাল ট্র্যাক্টের কালচার। জেনিটাল ট্র্যাক্টের হচ্ছে ডিসচার্জের জিনিসপত্র নিয়ে আমরা কালচার করতে পারি। সবচেয়ে কমন আসে নিশিরিয়া গনোরি, ঠিক আছে? এটাই সবচেয়ে বেশি পাওয়া যায় এবং হচ্ছে কালচার করা খুবই জরুরি, কারণ যদি হচ্ছে এগুলা কালচার ঠিক মতো না করে আন্ডাগন্ধ ওষুধ দেওয়া হয়, ট্রিটমেন্ট ফেলিয়ার হয়, বারে বারে রিপিটেড হয় তখন, ঠিক আছে? সো গেল। সো এখন হচ্ছে কি ইউরেথ্রাল ক্যানেল থেকে নিতে পারি ছেলেদের নিশিরিয়া জেনিটাল ট্র্যাক্ট কালচারের ক্ষেত্রে, আর মহিলাদের হচ্ছে সার্ভিক্স থেকে আমরা নেই, আর অ্যানাল ক্যানাল দুজনেরই নেওয়া যেতে পারে, ঠিক আছে? পেনিস থেকেও নেওয়া যায়, হাবিজাবি গেল। এটা স্টেরাইল সাইট হলে আমরা পড়েছিলাম একটা, আর নন স্টেরাইল সাইট হলে থায়ার মার্টিন মিডিয়া, মনে আছে ওই কথাটাই। তো এরা হচ্ছে গ্রাম নেগেটিভ ডিপ্লোকাকাই হিসেবে পাওয়া যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমরা সিস্টেমে আরো ভালো করে পড়বো, ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন গনোকক্কাল ইউরেথ্রাইটিস গেল। আর নন গনোকক্কাল যদি হয় যে ইউরেথ্রাইটিস হচ্ছে বাট ডিউ টু নন গনোকক্কাস না অন্য কিছু, এটা হলো সবচেয়ে কমন কারণ হচ্ছে আমার ক্ল্যামাইডিয়া। তাহলে গনোকক্কাল ইউরেথ্রাইটিস গনোকক্কাল সার্ভিসাইটিস হতে পারে, আর নন গনোকক্কাল হলে ধরে নিতে হবে এটা হচ্ছে ক্ল্যামাইডিয়া। আর ক্ল্যামাইডিয়া কিন্তু হচ্ছে আবার অব্লিগেট ইন্ট্রাসেলুলার, ওকে গ্রো করার জন্য হচ্ছে আর্টিফিশিয়াল মিডিয়াম ব্যবহার করলে হয় না, লিভিং সেল লাগে, পড়েছিলাম আমরা একটু আগে, ঠিক আছে? আর সিফিলিস যদি হয় এটাকেও কিন্তু কালচার করা যায় না, এটাকে মাইক্রোস্কোপের নিচে খুব ভালো করে দেখা যায় এবং মাইক্রোস্কোপটা হয় ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি। দেখলে যেটা হয় আমরা ওখানে মোটাইল স্পাইরোচিট পাবো, ঠিক আছে? একদম নড়াচড়া করতেছে এরকম স্পাইরোচিট হচ্ছে আমরা দেখতে পাই। সো কালচার এখানে খুব একটা লাগে না, ঠিক আছে? আর এরপরে হচ্ছে আমরা এছাড়া ভিডিআরএল আর পিআর এই দুটো টেস্ট করতে পারি, তাই না? এগুলো হচ্ছে খুব র্যাপিড স্ক্রিনিং টেস্ট। আর কনফার্মেশনের জন্য আমরা এফটিএ এবিএস করি, এটা হলো কনফার্মেটরি টেস্ট, এগুলো আমরা সিস্টেমকে আবার পড়বো। আচ্ছা, এইবার আসেন ওন্ড আর অ্যাবসেস কালচার। আচ্ছা, ওন্ড অ্যাবসেস থেকে যখন আপনি নিবেন, ঠিক আছে? অ্যাবসেস হতে পারে ব্রেইন, লাং, অ্যাবডোমেন, হাবিজাবি, অনেক রকম অ্যাবসেস। তো দেখেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে মোস্ট ফ্রিকুয়েন্টলি আসলে ডিফার হাবিজাবি, তো কোথেকে আপনি কালেক্ট করলেন সেখান থেকে হচ্ছে কোন ব্যাকটেরিয়া আসবে ডিপেন্ড করে। যেমন যদি হচ্ছে আপনি ব্রেইন, লাং, অ্যাবডোমেন থেকে নেন তাহলে অ্যানারোবিক বেশি আসবে, লাইক ব্যাকটেরিয়া ফ্রাজিলিস, গ্রাম পজিটিভ কক্কাই, লাইক স্টেফোরিয়াস, স্ট্রেপ্টোকোকাস পায়োজেস, ঠিক আছে? আচ্ছা, যদি আপনার ওপেন ওন্ড ইনফেকশন হয়, ট্রমাটিক কোনো অ্যাবসেস, তাহলে হচ্ছে আপনার মাটির ফ্লোরা আসবে, লাইক ক্লস্ট্রিডিয়াম পারফেরেন্সিস। যদি সার্জিক্যাল ওন্ড ইনফেকশন হয় তাহলে স্কিনের ফ্লোরা আসবে, লাইক স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, প্রোপাইনোব্যাকটেরিয়াম অ্যাকনি, ঠিক আছে? যদি ডগ বাইট বা ক্যাট বাইট থেকে অ্যাবসেস হয়ে আসে সেখানে পাস্টোরেলা স্পেসিস আসবে। যদি মাইন্ডের হিউম্যান বাইট হয়ে থাকে তাহলে ওখানে দাঁতের আসবে মাড়ির জীবাণু, ভিরিডাস, স্ট্রেপ্টোকক্কাস, স্পেশালি স্ট্রেপ্টোকক্কাস অ্যানজিওনোসাস, আর মাউথের অ্যানারোব লাইক প্রিভোটেলা ফিউজোব্যাকটেরিয়াম। সো দেখেন তাহলে অ্যাবসেস হলে কোনটা, সবগুলা, আর কোন অ্যাবসেস কোনটা পার্টিকুলারলি তাহলে কিন্তু আলাদা। সো খেয়াল করে না পড়লে পরীক্ষা কিন্তু একদম ডাব্বা, তাই না? আচ্ছা, তাহলে অ্যাবসেসে হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি থাকে, এটা হলো একটা কমন কথাবার্তা। ওকে, সো ডান, আলহামদুলিল্লাহ অনেক কিছু করলাম। এবার আসেন সেরোলজিক্যাল মেথড। সেরোলজি মানে ব্লাড থেকে যেটা আমরা টেস্ট করতেছি, ঠিক আছে? আচ্ছা, সো কালচার নেগেটিভ আসলে তখন হচ্ছে আমি কি করব? কালচার নেগেটিভ আসলে আমাকে সেরোলজির উপরে হচ্ছে ডিপেন্ড করতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা কি করব, কারেন্ট ইনফেকশন যদি হয় যে মাত্র ইনফেকশন হয়েছে তাহলে আইজিএম পজিটিভ পাবো অ্যান্টিবডি। এটা আমি সবসময় বলি যে মাত্র যে ইনফেকশন হবে সেটা হচ্ছে আইজিএম পাবেন, আর যেটা গত ইনফেকশন হয়েছে পুরানো সেখানে আইজিজি পাবেন। সো কারেন্ট ইনফেকশন ডিটেক্ট করতে আপনি আইজিএম হচ্ছে দেখবেন, ঠিক আছে? এখন হচ্ছে একটা ব্যাপার, মনে করেন আপনি আজকে পেলেন এতটুক, নেক্সট দিন হচ্ছে আপনি এত বেশি পেলেন, মানে রেজ হয়ে যাচ্ছে। তো মিনিমাম কতটুক রেজ হলে আপনি এটাকে হচ্ছে ধরবেন, কারেন্ট ইনফেকশন ধরবেন? মিনিমাম 4 ফোল্ড বেশি রেজ হতে হবে, 4 ফোল্ড বা তার চেয়ে বেশি রেজ হলে আপনি এটাকে একদম একটা ডেফিনিট হচ্ছে কারেন্ট ধরবেন, ঠিক আছে? আচ্ছা, সো গেল, সেই হচ্ছে ব্যাপার। আর আইজিজি পজিটিভ আসলে তখন হচ্ছে একটু ভেজাল হয়ে যায় যে এটা প্রিভিয়াস ইনফেকশনের জন্য হলো নাকি কারেন্ট ইনফেকশনের জন্য হলো, ঠিক আছে? এটা আমরা ইমিউনোলজিতে আরো ভালো করে পড়বো। না, আমার তো গরম লাগতেছে না, লাগতেছে। আচ্ছা, এরপর আমরা অ্যান্টিজেন ডিটেক্ট করতে পারি, আমরা নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করতে পারি। হ্যাঁ, আমি আসতেছি। ওকে, গেল। এখন হচ্ছে আসেন কি কি আমরা অ্যান্টিসেরাম ব্যবহার করি, আসতেছি, ওয়েট। স্লাইড অ্যাগ্লুটিনেশন টেস্ট, ঠিক আছে? সালমোনেলা শিগেলাকে ডিফারেন্সিয়েট করতে স্লাইড অ্যাগ্লুটিনেশন টেস্ট, ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট, ঠিক আছে? আচ্ছা, এটা হলো
এই এসটিডি ক্রিপ্টোকাকাস নিউফরমেন্সের জন্য। এলাইজা অনেক কিছুতে ইউজ করি। আর ফ্লুরেসেন্স অ্যান্টিবডি টেস্ট এটা আমরা অনেক কিছুতে ইউজ করি। জাস্ট নামগুলা দেখে রাখেন। এগুলা হচ্ছে কি অ্যান্টিসেরাম দিয়ে, ঠিক আছে, এই চারটা। আর অ্যান্টিবডি দিয়ে হচ্ছে কোনগুলা? স্লাইড অর টিউব অ্যাগ্লুটিনেশন টেস্ট, ঠিক আছে। আচ্ছা, সেরোলজিক টেস্ট বিভিন্ন রকম হতে পারে, যেগুলো হচ্ছে আমাদের আর কোল্ড অ্যাগ্লুটিনিন টেস্ট। দ্য ল্যাটেস্ট অ্যাগ্লুটিনেশন হচ্ছে অ্যান্টিসেরাম, আর কোল্ড অ্যাগ্লুটিনিন হচ্ছে অ্যান্টিবডি। আর স্লাইড অ্যাগ্লুটিনেশন দুইখানেই হতে পারে, ঠিক আছে, গেল। আর মলিকুলার টেস্টিং মেথড আছে, লাইক জেনেটিক টেস্টিং, জিনোমিক টেস্টিং, যেটা নাট টেস্টিং, নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন, ওগুলা হচ্ছে জেনেটিক টেস্টিং, জিনোমিক টেস্টিং এর মধ্যে পড়ে, ঠিক আছে। জাস্ট নামটা জেনে রাখেন, অত বেশি দরকার নাই। প্রোটিওমিক টেস্ট অত বেশি পড়তে হবে না। তাহলে আমাদের ল্যাব ডায়াগনোসিস আলহামদুলিল্লাহ শেষ হলো। কালচার থেকে প্রচুর প্রশ্ন আসে, যেটা হচ্ছে আমি আপনাকে পড়াই দিলাম। আপনার কাজ হচ্ছে এখন সেলফ অ্যাসেসমেন্টটা হচ্ছে নিজে নিজে পড়ে হচ্ছে নিজেকে অ্যাসেস করা যে কতটুকু আপনি পড়লেন। এখন হচ্ছে এখানে আমি পালস থেকে কয়েকটা জিনিস পড়াবো, সেরোলজিক আর মলিকুলার ডায়াগনস্টিক, ঠিক আছে। একটু দেখেন, সেটা হচ্ছে কই গেল, ভিডিআরএল এ হচ্ছে আমরা বিফ হার্ট কার্ডিওলিপিন ব্যবহার করি, ঠিক আছে, এটা অনেক সময় আসে। ভিডিআরএল এ হচ্ছে আমরা বিফ হার্ট কার্ডিওলিপিন হচ্ছে ব্যবহার করতেছি, ঠিক আছে। সেই হচ্ছে একটা কথা, এটা একটু মনে রাখবো। আর মলিকুলার ডায়াগনোসিসের একটা দেখেন, বর্তমানে একদম গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয় এই মলিকুলার ডায়াগনস্টিক টেস্টগুলোকে, ঠিক আছে। এখানে আমরা কি দেখি? ডিএনএ, আরএনএ আর প্রোটিন হচ্ছে দেখার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি কয়েকটা ইম্পর্টেন্ট কথাবার্তা। আর ইমার্জিং টেস্ট, নতুন একদম আধুনিক টেস্ট আসতেছে কিছু, লাইক মালডিটফ, এটা খুব র্যাপিড আর স্পেসিফিক হতে পারে। এই হচ্ছে সুবিধা, ঠিক আছে। সো ডান, আলহামদুলিল্লাহ। বলেছিলাম 12টা পর্যন্ত ক্লাস নিব, অলমোস্ট 12টা বাজে। সো আজকে হচ্ছে আমি আর আগাচ্ছি না, ঠিক আছে। তাহলে আগামীকালকে ক্লাসটা একটু লম্বা হবে, তাহলে হচ্ছে ক্লাস বেসিক ব্যাকটেরিওলজি আমরা শেষ করতে পারবো। তাহলে আমরা কি কি পড়লাম একটু দাগায় ফেলি। আমরা চ্যাপ্টার 1 পড়েছি, ঠিক আছে, চ্যাপ্টার 3 পড়েছি, চ্যাপ্টার 5 পড়েছি, তারপরে হলো চ্যাপ্টার 9, চ্যাপ্টার 12, চ্যাপ্টার 13 পড়েছি, ঠিক আছে। আগামীকালকে হচ্ছে আমরা শুরু করব হচ্ছে বাকি চ্যাপ্টারগুলো দিয়ে। তাহলে বাকিগুলো পড়লে চেষ্টা করব আমরা ইনশাল্লাহ আগামীকালকে শেষ করতে। তবে আগামীকালকে ক্লাসটা একটু লম্বা হবে, বিকজ আগামীকালকে টপিকগুলো বড় বড়। তবে একটানা যদি আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা লম্বা ক্লাস কষ্ট হয়, সেক্ষেত্রে আমি 1 ঘন্টা ক্লাস নিব, আধা ঘন্টা ব্রেক দিব, আবার 1 ঘন্টা ক্লাস নেবো, এইভাবে নিব। তাহলে আছে 2.5 ঘন্টার ক্লাস হলে আপনার কাছে খুব একটা খারাপ লাগবে না। ক্লাসের টাইম হচ্ছে, যেহেতু আমরা 12টার আগে শেষ করে ফেলতে চাই, তাই আগামীকাল ক্লাসটা আমরা একটু আর্লি শুরু করব, রাত 9টায় শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো ক্লাসটা এখানেই শেষ হলো। এখন আমাকে বলেন আপনাদের প্রশ্ন ক্লিয়ার, সবকিছু বুঝতে পারলেন কিনা? ল্যাব টেস্ট চ্যাপ্টারটা অনেক কঠিন লাগতেছে। হ্যাঁ, একটু তো কঠিন লাগবেই, বিকজ হচ্ছে চ্যাপ্টারটা কঠিন। আমি ক্লাসের শুরুতেই বলেছি, আপনারা ক্লাসের শুরুতে মনে হয় ছিলেন না, তাই না? ক্লাসের শুরুতেই হচ্ছে আমি বলেছি, সেটা হচ্ছে যে 17 এডিশন থেকে ক্লাস নেওয়া হচ্ছে। কেন? বিকজ 18 এডিশন এখনো বিসিপিএস শুরু করে নাই, ঠিক আছে। 18 এডিশন এখনো 18 থেকে প্রশ্ন করা এখনো পরীক্ষায় শুরু হয় নাই। ওকে, কাটলাম তাহলে, আল্লাহ হাফেজ।